বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৫ যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী আজকে ১২ নম্বর ক্লাসে রাজশাহী বোর্ড ২০১৯ নিয়ে আলোচনা করব। তো রাজশাহী বোর্ড ২০১৯ যে দুটি কোশ্চেন আসলে এই দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা প্রশ্নটা পড়ে নেব। তো রাজশাহী বোর্ড ২০১৯-এ ১ নম্বর প্রশ্নে কি আসছিল দেখো, বলা আছে কোয়েল লিমিটেডের রেওয়া মিল ৩১ ডিসেম্বর ২০১৮ সালে। তো শেয়ার মূলধন দেওয়া আছে ৫ লাখ টাকা, প্রাপ্য হিসাব আমরা জানি চলতি সম্পদ, বিমা সালামি চলতি সম্পদ আছে, ঠিক আছে, ২,৫০,০০০ টাকা, ২,৫০০ টাকা। এরপর অন্তর্বর্তীকালীন লাভ্যাংশ আছে, সংরক্ষিত আয় ১/১/১৮, এটা প্রারম্ভিক সংরক্ষিত আয়, ১০% বিনিয়োগ ১/৪/১৮, আমরা অঙ্ক করতেছি ৩১/১২/২০১৮, তার ১/৪/১৮ মানে কি এপ্রিল মাসের ১ তারিখে বিনিয়োগ করা হয়েছে। দ্যাটস মিন এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসের সুদ ধরতে হবে, বিনিয়োগের সুদ। ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, আন্তঃপরিবহন আমরা জানি প্রত্যক্ষ খরচ, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। মণিহারি আমরা জানি খরচ, অব্যবহৃত মণিহারি থাকলে মাইনাস করে দেব। বেতন পরোক্ষ খরচ, শুল্ক শুধু শুল্ক বা আমদানি শুল্ক যদি থাকে সেটা প্রত্যক্ষ খরচের মধ্যে যায়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। অফিস সরঞ্জাম এটাও স্থায়ী সম্পদ, অনাদায়ী পাওনা আমরা জানি পরোক্ষ ব্যয়, পরিচালন ব্যয়, ব্যাংক জমা হলো চলতি সম্পদ। তো সমন্বয় কি বলেছে দেখো, সমপরি মজুত পণ্য ১৫,০০০ টাকা। তো সমপরি মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে নির্ণয় করার সময় করব আমরা, ওখানে মোট পরোক্ষ খরচ থেকে বাদ দিয়ে দেব, আবার চলতি সম্পদে ১৫,০০০ টাকা দেখাই দেব। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৮,০০০ টাকা। তো অনাদায়ী পাওনা দেওয়া আছে ৪,৫০০ টাকা, তাহলে মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৮,০০০ টাকা করতে হবে। দ্যাটস মিন ৩,৫০০ টাকা বেশি করতে হবে। তো অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা ৩,৫০০ টাকা যোগ করে দিয়ে ৮,০০০ টাকা দেখাই দেবো। এবং সন্দেহজনক অনাদায়ী পাওনার সঞ্চিতি 10% ধার্য করতে হবে। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি 10% ধার্য করতে হবে। এটা অবশিষ্ট যেহেতু বলে নাই, তো আমাদের অবশিষ্ট দরকার নাই, প্রাপ্য হিসাবের উপর করতে হবে। এই যে 63,500 থেকে 63,500 থেকে আমাদের কি করতে হবে, 3,500 মাইনাস করে দিতে হবে। এখানে 3,500 যে অ্যাড করলাম এটা মাইনাস করে অবশিষ্টের উপর 10% ধরতে হবে, ঠিক আছে। তো 6,000 টাকা। অব্যবহৃত মণিহারি 800 টাকা, তো মণিহারির সাথে যোগ করে দেব, মণিহারি থেকে বিয়োগ করে দেবো। শেয়ার হোল্ডারদের 5% লভ্যাংশ ঘোষণা করা হলো, তাইলে সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিব এবং চলতি দায় হিসেবে দেখাই দেবো। আয়কর সঞ্চিতি বাবদ এত টাকা রাখা হয়েছে। তো আয়কর সঞ্চিতি কত দেওয়া ছিল আগে? আয়কর সঞ্চিতি ছিল না, তো আয়কর সঞ্চিতি আমরা মূলধন থেকে আয়কর সঞ্চিতি বাদ দিব, আবার চলতি দায় হিসেবে দেখাই দিব আয়কর সঞ্চিতি, ঠিক আছে। ক নম্বর প্রশ্ন বলেছে ৩১ ডিসেম্বর ২০১৮ সালে কোয়েল লিমিটেডের চলতি দায় নির্ণয় করো। তো চলতি দায় যে আয়কর সঞ্চিতি আর যে লভ্যাংশ ঘোষণা করছে এই দুইটাই হবে, তাছাড়া প্রশ্নে আর কোনো দায় নেই। ঘোষণাকৃত লভ্যাংশ ৫ লাখ টাকার 5% ২৫,০০০ টাকা, আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা, টোটাল ৩৫,০০০ টাকা। তো উপরে আর কোনো দায় নেই, কারণ অনাদায়ী পাওনা কে নাই, প্রদেয় হিসাব নাই, প্রদেয় নোট নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। দায় কোনো কিছু নাই। আমরা জানি দায় ক্রেডিট পাশে থাকে, তো ক্রেডিট পাশে সংরক্ষিত আয় আছে, বিক্রয় আছে, মূলধন আছে, তিনটাই ছিল। তাহলে অনাদায়ী চলতি দায় আর কিন্তু নাই, ওখানে রেওয়া মিলে নাই, রেওয়া মিলে দেওয়া ছিল, সমন্বয় দেওয়া ছিল। মোট মুনাফা 65,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো মোট মুনাফা 65,000 টাকা ধরে নিলাম, বাদ পরিচালন ব্যয়, পরিচালন আয় যেহেতু নাই, তো বিমা সালামি সরাসরি দিয়ে দিলাম। মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি মাইনাস করে দিলাম। বেতন সরাসরি চলে গেল অনাদায়ী পাওনা। তো সমন্বয় বলেছে অনাদায়ী পাওনা 8,000 টাকা ধরতে হবে, 8,000 টাকা করতে হবে। তো নতুন কত অ্যাড করতে হবে, তাহলে 3,500 টাকা। তো 3,500 যোগ করে দিলাম। অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই যে বলা আছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তো এই যে এখানে যে নতুন 3,500 টাকা অ্যাড করলাম, এই যে প্রাপ্য হিসাব, তোমরা দেখো প্রাপ্য হিসাব 63,500 রয়েছে। এই 63,500 থেকে 3,500 মাইনাস করলে কত হবে, 60,000। এই 60,000 টাকা 10% ধরতে হবে 6,000 টাকা। তো এই 60,000 টাকা 10% 6,000 টাকা, এই দুইটা যোগ করে দিলাম। যোগ করলে কত হওয়ার কথা, এটা 14,000 হওয়ার কথা। এখানে 14,000 হবে, একটু দেখে নিই।
14,000। আচ্ছা, অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে কিনা আমরা একটু সমন্বয় দেখব। অনাদায়ী পাওনার সঞ্চিতি নাই, তো এটা 14,000ই হবে। 14,000 আমাদের ক্যালকুলেশন করে দেখব। হ্যাঁ, 20,000, 14,000 আর 34,000, 40,000, 42,000 আর 700 আর 500 যোগ করলে 1200, তো 42,000 আর 1200 কত হবে? 43,200। ওকে, ঠিক আছে। তো 14,000 হবে এটা যোগ করে দিলে। তো 65,000 থেকে 43,200 মাইনাস করলে কত হয়? 21,800। এটি হলো পরিচালন মুনাফা। এরপরে অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তো অপরিচালন আয় এর মধ্যে এই যে বিনিয়োগের সুদ আছে, বিনিয়োগের সুদ 50,000 টাকা 10% কত হবে? 5,000 টাকা। কিন্তু 1/4/2018-তে বিনিয়োগ করা হয়েছে, তার মানে 9 মাসের সুদ ধরতে হবে। তাহলে 5,000-কে 12 দিয়ে ভাগ করব, 9 দিয়ে গুণ করব, করলে কত আসবে? আনসার আসবে কত? 3,750 টাকা। তো এটা অ্যাড করে দিলাম, কত আসলো? 25,550 টাকা কর পূর্ব নিট মুনাফা। এখান থেকে আমরা আয়কর সঞ্চিতি বাবদ যেটা রয়েছে এটা বাদ দিয়ে দেবো। তো সমন্বয় বলা আছে আয়কর সঞ্চিতি রয়েছে, ওই যে 10,000 টাকা রাখা হবে, তো এটা কর হিসাবে বাদ দিয়ে দেব। তো এই 10,000 টাকা বাদ, নতুন আয়কর সঞ্চিতি 10,000 টাকা, এটা বাদ দিলাম, তাইলে কর পরবর্তী মুনাফা বের হয়ে গেল 15,500 টাকা। এখন তোমাকে যদি সংরক্ষিত আয় বিবরণী করা হতো, তাইলে ওখানে সংরক্ষিত আয় বিবরণীতে কিন্তু এই আয়কর সঞ্চিতি নিয়ে আর কোনো কাজ করা লাগতো না, কারণ আয়কর সঞ্চিতি যে বন্টন বা মুনাফার কর্তন অংশ থেকে এই আয়কর সঞ্চিতি আর বাদ দেওয়া লাগবে না। বুঝতে পারছো? তো গ নম্বর প্রশ্ন কি বলেছে? 31 ডিসেম্বর 2018 সালে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মানে কি আর্থিক অবস্থা বিবরণী আংশিক করতে বলছে, সম্পদ 5টা করতে বলছে। তো স্থায়ী সম্পদে আসবো। সর্বপ্রথম অফিস সরঞ্জাম একটা স্থায়ী সম্পদ আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটাই রয়েছে, চলতি সম্পদের প্রাপ্য হিসাব রয়েছে 63,500। এখান থেকে অনাদায়ী, নতুন অনাদায়ী পাওনা 3,500 মাইনাস করবো, 60,000 হবে। বাদ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 6,000 টাকা, ওই যে 10% যে করলাম 6,000 টাকা, ওই 6,000 টাকা বাদ করে দিলে কত? 54,500। বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা পেয়ে গেছি। তারপরে ব্যাংক জমা আছে, মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মনিহারি, এই কয়েকটা যোগ করলে কত হয়? 2,37,050। তো এই 3,50,000 আর 2,37,050 যোগ করলে 5,87,050 হয়। এটি হলো মোট সম্পদ। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার এটাই ছিল। 2 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি কি বলেছে দেখো। মৈত্রী লিমিটেডের অনুমোদিত মূলধন 25,000 টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 2,50,000 শেয়ারে বিভক্ত। তাহলে 25 লাখ টাকা তার অনুমোদিত মূলধন, ঠিক আছে? এই প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, তাইলে 25 লাখকে 10 দিয়ে ভাগ করলে 2,50,000 শেয়ার হবে, ঠিক আছে? এটা অনুমোদিত শেয়ার, এটা কোনো কাজ না, রেওয়ামিলে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখব। শেয়ার মূলধন 10 লাখ টাকা, তাহলে কয়টা? এখানে 1 লাখ শেয়ার ইস্যু করা হয়েছে, ঠিক আছে? ইস্যুকৃত বিলিখিত শেয়ার হবে 1 লাখ। 10 লাখকে 10 দিয়ে ভাগ করলে 1 লাখ হয়ে যাবে, তাহলে 1 লাখ শেয়ারই ইস্যুকৃত বিলিখিত। 12% ঋণপত্র 1/9/2018। আমরা 31/12/2018 অঙ্ক করতেছি, তাহলে 1/9/2012, দ্যাটস মিন 9, 10, 11, 12 কয় মাস হবে? 4 মাস। 4 মাসের সুদ ধরতে হবে। 1 লাখ টাকা 12% করবো, যত টাকা হবে সেটাকে 12 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করবো। ওকে, ইজারা সম্পত্তি 10 বছরে, তাহলে 1 বছরে অবলোকন করতে হবে। আয়কর দেওয়া আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, শেয়ার অধিহার দেওয়া আছে। এখানে আবার শেয়ার অধিহার দেওয়া আছে। শেয়ার অধিহার এখানে শেয়ার মূলধনের মধ্যেই এটা সম্পৃক্ত হবে, ঠিক আছে? আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী করব বা মালিকানা সত্ত্ব বিবরণী করব, তখন এখানে শেয়ার অধিহার নামে আলাদা একটা ঘর দিয়ে দেব, ঠিক আছে? এরপর বেতন আছে, কলকব্জা ও যন্ত্রপাতি আছে, আয়কর সঞ্চিতি আছে, সঞ্চিতি তহবিল আছে, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, সুনাম আছে, দায় গ্রাহকের কমিশন রয়েছে। তো দায় গ্রাহকের কমিশন এটা একটা ব্যয় যাবে। সংরক্ষিত আয়, প্রারম্ভিক আয় যেটা, এটা ঠিক আছে, এটা আছে 10,000 টাকা। সমন্বয় কি বলা আছে দেখো। সমাপনী মজুত পণ্যের মূল্য 1,60,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা, তাহলে মাইনাস করে দিতে হবে, অন্তর্ভুক্ত আছে। তো এটা মাইনাস করে দিতে হবে, 1,60,000 থেকে মাইনাস করে দিতে হবে। অন্তর্বর্তীকালে লভ্যাংশ সহ 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তাইলে অন্তর্বর্তীকালে লভ্যাংশ সহ 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সঞ্চিত তহবিলের 90,000 টাকা উন্নীত করতে হবে। তো সঞ্চিত তহবিল যেটা আছে, সঞ্চিত তহবিল কত আছে? 75,000 টাকা। 90,000 টাকা উন্নীত করতে হবে, দ্যাটস মিন 15,000 টাকা আরও বাড়াইতে হবে, ঠিক আছে? তারপরে দায় গ্রাহকের কমিশন 50% অবলোকন করতে হবে। তো দায় গ্রাহকের যে কমিশন রয়েছে 60,000 টাকা, এটা 50% অবলোকন করবো, তাহলে এটা ব্যয় হিসাবে দেখাবো অবলোকনটা। এবং ক নম্বর প্রশ্ন বলছে প্রদেয় লভ্যাংশের পরিমাণ কত? তো ঘোষিত লভ্যাংশ কত?
ঘোষিত লভ্যাংশ 10 লাখ টাকা 10%, এই যে মূলধন কত 10 লাখ টাকা, এই 10% কত হবে 1 লাখ টাকা। কিন্তু বলা আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, তো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত আছে, সরি এই যে কই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000, তো এটা মাইনাস করে দিতে হবে। তাহলে প্রদেয় লভ্যাংশের পরিমাণ হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাদ দিয়ে 1 লাখ থেকে 20,000 মাইনাস করে দেবো, কত হবে 80,000। এরপর হলো মৈত্রী লিমিটেডের কি আর্থিক ও মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে আংশিক বিশদ বিবরণী করব। তো বিক্রয় 7,27,000 রেওয়া মিলে সরাসরি দেওয়া ছিল, বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। তো প্রারম্ভিক মজুত পণ্য 1,20,000 রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে, ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য মাইনাস করব। এরপর মজুরি আছে, এই তিনটা যোগ করলাম 4,42,000 হলো। এরপর সমাপনী মজুত পণ্য, এখান থেকে আগুনে বিনষ্ট পণ্যটা মাইনাস করে দিতে হবে, করলে 1,55,000। তো 6,42,000 থেকে 1,55,000 মাইনাস করলে 4,87,000 হয়। তো 7,27,000 থেকে 4,87,000 মাইনাস করলে 2,40,000 বের হয়, এটাই হলো মোট মুনাফা। গ নম্বর প্রশ্ন বলেছে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে মালিকানা সত্ত্ব বিবরণী যেভাবে করছি সেভাবে এখানে করতে পারবো না, এখানে মালিকানা সত্ত্ব বিবরণীটা একটু ডিফারেন্স হবে। একটু ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় এবং মোট টাকা নিয়ে একটা আলাদা ঘর দেখাইতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণীটা এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে মোট টাকাটা যেটা, যে লাস্টে যে ব্যালেন্সটা আসে এইটাই হলো সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য করা হয়, কিন্তু আর বাকি ঘরগুলো একটু আলাদাভাবে দেখাই দিতে হয়, ঠিক আছে। যেহেতু যৌথ মূলধনী কোম্পানির হিসাব, তো এটা আলাদাভাবে দেখাই দিতে হয়। তো সর্বপ্রথম ঘরটা নিব শেয়ার মূলধন, তারপর শেয়ার অধিহার থাকলে নিব, না থাকলে এই ঘর নেওয়ার দরকার নাই। সাধারণ সঞ্চিতি তহবিলের জন্য একটা ঘর নিব, সংরক্ষিত আয়ের জন্য একটা ঘর নিব, মোট টাকার জন্য একটা ঘর নেব। এই টোটাল 5টা ঘর। শেয়ার অধিহার সবসময় থাকেও না, যদি থাকে তাহলে এই ঘরটা নেব, না হলে নেব না, তাহলে 4টা ঘর হবে। তো প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত নেব। তো প্রারম্ভিক উদ্বৃত্তে শেয়ার মূলধন দেওয়া আছে রেওয়া মিলে, শেয়ার অধিহারও রেওয়া মিলে দেওয়া আছে, সাধারণ সঞ্চিতি তহবিলও রেওয়া মিলে দেওয়া আছে, সংরক্ষিত আয়ও রেওয়া মিলে দেওয়া আছে। তো এই 4টা যোগ করলে যেটা বের হবে সেটি হলো মোট টাকা। তো 11,75,000 টাকা হয়। এরপর চলতি বছরের লিড লাভ কোথায় যাবে, সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় বিবরণী যদি তোমাকে তৈরি করতে বলা হয়, তাহলে চলতি বছরের লিড লাভ এখানে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিতে হবে। তো চলতি বছরের লিড লাভ এখানে গ নম্বর প্রশ্নে কিন্তু বলে দিছিল, ঘোষণা করে দিছিল 2,80,000 টাকা ধরে 31 ডিসেম্বর মালিকানা সূত্র। তো 2,80,000 টাকা চলতি বছরের নেট লাভ যোগ করে দিলাম। তাহলে যোগফল এখানে সবগুলো মিলে একটা ঘর আছে, একটা ঘরের যোগফল 2,80,000। এরপর আয়কর কি করতে হবে, সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হবে। তো আয়কর 20,000 টাকা মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস ফিগারের যোগফল থেকে দেবো। এরপর অন্তর্বর্তীকালে লভ্যাংশটাও সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে। এরপর আয়কর সঞ্চিতিটা আবার সংরক্ষিত আয়ের সাথে যোগ করতে হবে, বুঝতে পারছো। প্রদেয় লভ্যাংশটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। সঞ্চিতি তহবিলে স্থানান্তর, তো সঞ্চিতি তহবিলে স্থানান্তর 15,000 টাকা, এটা কোথায় পাইলাম, এখানে সমন্বয়ে সুন্দরভাবে বলা আছে যে সঞ্চিতি তহবিল 90,000 টাকায় উন্নীত করতে হবে। তো সঞ্চিতি তহবিল রেওয়া মিলে দেওয়া আছে 75,000 টাকা, 15,000 টাকা বেশি করতে হবে, তাহলে স্থানান্তর করতে হবে। এইটাই হলো যে স্থানান্তর, সঞ্চিতি তহবিলে স্থানান্তর। তো সাধারণ সঞ্চিতি ঘরেও বসবে আর সংরক্ষিত আয় থেকে মাইনাস করে দিতে হবে, দিলে এই দুটোর রেজাল্ট কিন্তু আবার জিরো, এখানে জিরো হয়ে গেল। তো এখন আবার কি করব, এই 5টা ঘরে যে রয়েছে 5টা ঘরে টোটাল ব্যালেন্স নামাবো, জের নামাবো। তো 10 লাখ টাকা জের 10 লাখ টাকাই হবে, 90,000 টাকা জের 90,000 টাকাই হবে, 75,000 আর 15,000 জের কত হবে, 90,000 টাকা। এরপরে এগুলো সব কিছু যোগ বিয়োগ করে জের হবে 1,65,000 টাকা। এগুলো সব যোগ বিয়োগ করে জের হবে কত, 13,45,000 টাকা। তো এই 13,45,000 টাকাই হলো মালিকানা সত্ত্ব, নেট মালিকানা সত্ত্ব, বুঝতে পারছো। আশা রাখি তোমরা এই রাজশাহী বোর্ড 2019 যে দুটি কোশ্চেন ছিল, এই দুটি কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পারছো। আর কোথাও বোঝা কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাই দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।